হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম ডায়াবেটিস মেলিটাস কী, ক্লাসিফিকেশনগুলো কী কী আর রিস্ক ফ্যাক্টর কী কী প্রত্যেকটি টাইপের। এবার প্রত্যেকটি টাইপ সম্পর্কে আমি বলার পর এটাও বলেছিলাম যে আমি আমার নেক্সট ভিডিওতে প্যাথোফিজিওলজি, ক্লিনিক্যাল ফিচার, কমপ্লিকেশন এগুলো সম্বন্ধে বলবো। সো আজকে আমি স্টার্ট করছি। প্যাথোফিজিওলজি যদি তোমরা ভালো করে বুঝে নাও তাহলে প্রত্যেকটা যে ক্লিনিক্যাল ফিচার্স আছে সেগুলো কেন হচ্ছে, কমপ্লিকেশনগুলো কেন হচ্ছে, সেগুলো তোমরা ভালো মতো বুঝতে পারবে। এবার প্যাথোফিজিওলজিটা বোঝার জন্য তোমাদেরকে ইনসুলিনের কাজ কী কী সেটা সম্পর্কে ভালো মতো জানতে হবে। তাহলেই বোঝা যাবে যে ইনসুলিন ডেফিসিয়েন্সির কারণে কী কী বডিতে এফেক্ট ফেলছে আর কেন বিভিন্ন সাইন অ্যান্ড সিমটম দেখা দিচ্ছে। সো এখানে ইনসুলিনের ফাংশন সম্পর্কে বলা হয়েছে। তো এখানে হচ্ছে লেখা আছে, দেখো, ইনসুলিন ইজ এ পলিপেপটাইড হরমোন কনসিস্টিং অফ অ্যাবাউট 50 অ্যামাইনো অ্যাসিড। এবার ইনসুলিনকে পলিপেপটাইড হরমোন এই জন্য বলা হয়েছে কারণ এটার দুটো পেপটাইড চেন থাকে। একটা হচ্ছে এ পেপটাইড চেন আর একটা হচ্ছে বি পেপটাইড চেন। এ পেপটাইড চেনের 20টা অ্যামাইনো অ্যাসিড থাকে আর বি পেপটাইড চেনে 30টা অ্যামাইনো অ্যাসিড থাকে। তো টোটাল হচ্ছে 50 অ্যামাইনো অ্যাসিড। এবার কি বলেছে, বডি সেলস রিকোয়ার গ্লুকোজ টু ফুয়েল দেয়ার মেটাবলিক অ্যাক্টিভিটিস বাট গ্লুকোজ ডাজ নট ফ্রিলি ক্রস দ্য সেল মেমব্রেন। তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের বডির কিছু সেল আছে যেখানে ইনসুলিন রিসেপ্টর থাকে, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ব্লাডে যত ইনসুলিন থাক ব্লাড গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলেও গ্লুকোজ ট্রান্সপোর্ট হয় না, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় আর হচ্ছে যে ইনসুলিন রিসেপ্টরগুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করে না। তো এটাই বলছে যে বডি সেলস রিকোয়ার গ্লুকোজ টু ফুয়েল দেয়ার মেটাবলিজম। মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো ভালো মতো হওয়ার জন্য আমাদের শরীরে গ্লুকোজ দরকার, বাট গ্লুকোজ ডাজ নট ফ্রিলি ক্রস দ্য সেল মেমব্রেন। তো ইনসুলিনের জন্য গ্লুকোজ সেল মেমব্রেন ক্রস করতে পারে না। অল বডি সেলস হ্যাভ ইনসুলিন রিসেপ্টার্স অন দেয়ার plasma membrane and presence of insulin can actively import glucose. সো এখানে আর কি বলা হয়েছে, ইনসুলিন অলসো হ্যাজ অ্যান এসেন্সিয়াল ফাংশন ইন লোয়ারিং রেজ ব্লাড নিউট্রিয়েন্টস লেভেলস। মানে যে কোনো নিউট্রিয়েন্ট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই নিউট্রিয়েন্টগুলো শরীরে বেড়ে গেলে ইনসুলিন সেটাকে কম করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফর এক্সাম্পল, অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড ফ্যাটি অ্যাসিডস, মানে অ্যামাইনো অ্যাসিডস আর ফ্যাটি অ্যাসিডসের পরিমাণ যদি বেড়ে যায় আমাদের রক্তে, তাহলেও ইনসুলিন এটা ঠিক করে যে অ্যামাইনো অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিডকে কীভাবে স্টোর করে রাখলে সেটা পরে বডিতে যদি লাগে তাহলে সেটা কাজে দেবে। এবার তাহলে ফাংশনগুলো পড়া যাক। অ্যাক্টিভেটিং গ্লুকোজ ট্রান্সপোর্টার্স ইন সেল মেমব্রেন, এটা আগে এক্সপ্লেন করেছি। গ্লাইকোজেনেসিস, কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লাইকোজেন স্পেশালি ইন দ্য লিভার অ্যান্ড স্কেলেটাল মাসেলস। এই যে প্রসেসটা কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লাইকোজেন, মানে গ্লুকোজ গ্লাইকোজেনে কনভার্ট করে লিভার আর স্কেলেটাল মাসেলে স্টোর থাকে, এই কনভার্সনটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। তো এটাও ইনসুলিনেরই কাজ, প্রত্যেকটা এখানে সব ইনসুলিনেরই কাজ। আর একটা হচ্ছে অ্যাক্সেলারেটিং আপটেক অফ অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড সিনথেসিস অফ প্রোটিন। অ্যামাইনো অ্যাসিডসের পরিমাণ বেড়ে গেলে সেখান থেকে প্রোটিন সিনথেসিস করা হয় এবং প্রোটিন স্টোর করে রাখা হয়। এবার হচ্ছে লাইপোজেনেসিস, প্রোমোটিং সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড স্টোরেজ অফ ফ্যাট ইন অ্যাডিপোজ টিস্যু। শরীরে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলেও সেটাকে ফ্যাটে কনভার্ট করে যখন অ্যাডিপোজ টিস্যুতে পাঠানো হয় তখন সেটাকে বলছে লাইপোজেনেসিস। ডিক্রিজিং গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে যখন গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজে কনভার্ট করা হয় তখন সেটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, ব্রেকডাউন অফ গ্লাইকোজেন ইন্টু গ্লুকোজ। এটাকে ইনসুলিন ডিক্রিজ করে, মানে হচ্ছে বলা হয়নি এটা যে ইনসুলিন যেমন ব্লাডে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে, গ্লুকাগন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, সোমাটোস্ট্যাটিন, এগুলো কিছু হরমোন আছে যেগুলো ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়াতে সাহায্য করে। সো যখন দেখা যায় যে ব্লাডে গ্লুকোজের পরিমাণ কম আছে তখন এই হরমোনগুলো, যে হরমোনের নাম বললাম গ্লুকাগন, থাইরক্সিন, সোমাটোস্ট্যাটিন, এগুলো ওই গ্লাইকোজেন স্টোর থেকে গ্লুকোজকে ভাঙে এবং ব্লাডে গ্লুকোজের পরিমাণ বাড়াতে সাহায্য করে। প্রিভেন্ট গ্লুকোনিওজেনেসিস, গ্লুকো মিন্স গ্লুকোজ, নিও মিন্স নিউ গ্লুকোজ, আর জেনেসিস মিন্স সিনথেসিস, ফর্মেশন অফ নিউ সুগার ফ্রম প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট।
যখন বডিতে সুগারের পরিমাণ কমে যায় তখন ইনসুলিনও কোনো কাজ করে না, ইনসুলিনের কাজ হয় না, এবং তখন বডি বুঝতে পারে যে তার গ্লুকোজের দরকার, কারণ গ্লুকোজ ছাড়া তো বডির যে যতগুলো মেটাবলিজম আছে, মেটাবলিক অ্যাক্টিভিটি আছে সেটা হবে না। তাই জন্য নতুনভাবে গ্লুকোজ ফর্মেশন করা হয় কার্বোহাইড্রেট আর প্রোটিন থেকে। এবার আমরা ইনসুলিনের ফাংশনগুলো পড়ে নিয়েছি, এবার আমরা প্যাথোফিজিওলজি বুঝবো। তাহলে কি হচ্ছে যে ইনসুলিন ইনসাফিসিয়েন্ট থাকছে, মানে যথেষ্ট পরিমাণে ইনসুলিন সিক্রেট হচ্ছে না, এবং তার ফলে আমাদের যে গ্লুকোজ তো ইনসুলিন ছাড়া ট্রান্সপোর্ট হতে পারছে না, তাই গ্লুকোজকে কেউ কাজে লাগাতে পারছে না। তাই জন্য এখানে বলা হয়েছে রিডিউস টিস্যু আপটেক অফ গ্লুকোজ, কারণ টিস্যুগুলো তো গ্লুকোজ আপটেক করতে পারছে না, এবং তার ফলে কি হচ্ছে ইন্ট্রাসেলুলার হাইপোগ্লাইসেমিয়া, মানে হচ্ছে সেল মেমব্রেন পার করে, মানে সেলের ভেতরে গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে। আর এক্সট্রা সেলুলার হাইপারগ্লাইসেমিয়া মানে সেলের বাইরে অর্থাৎ ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে। এবার প্রথমে এইটা বুঝে নিই যে এক্সট্রা সেলুলার হাইপারগ্লাইসেমিয়া হলে কি হচ্ছে। ব্লাড গ্লুকোজ ইজ গ্রেটার দ্যান রেনাল থ্রেশহোল্ড। এবার কি হচ্ছে, ব্লাডে তো গ্লুকোজের পরিমাণ বেড়েই যাচ্ছে, কারণ লিভার সিক্রেট করে যাচ্ছে, লিভার রিলিজ করে যাচ্ছে গ্লুকোজ। যখন দেখছে যে সেল মেটাবলিজম হচ্ছে না, তখন তো একটা সিগন্যাল পাঠাচ্ছে বডিকে, লিভারকে, যে আরও গ্লুকোজ দরকার, গ্লুকোজ পাঠাও। কিন্তু তারা তো জানে না, মানে লিভার সিগন্যাল পাচ্ছে, যে বুঝতে পারছে যে তাকে আরও গ্লুকোজ সিনথেসিস করতে হবে, কিন্তু সে তো আর জানে না যে এরকম ইনসুলিন রিসেপ্টরের প্রবলেম আছে বলে গ্লুকোজ ঠিকমতো কাজে লাগানো যাচ্ছে না। তাই জন্য ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে। এবার ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াটা ঠিক না, ব্লাডে যতটুকু থাকছে ততটা তো কাজে লাগছে, যতটুকু কাজে লাগানো দরকার, কিন্তু যেহেতু সেল মেটাবলিজম হচ্ছে না এবং গ্লুকোজ সিনথেসিস হয়েই যাচ্ছে, তাই জন্য ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে। এবার এখানেই চলে আসছে কিডনির কাজ। এই যে গ্লাইকোসুরিয়া লেখা আছে, গ্লাইকোসুরিয়া মানে কি, ইউরিনে গ্লুকোজের পরিমাণ বেশি থাকছে। এবার ইউরিনের গল্প এলেই ব্যাপারটা কিডনির কথা চলে আসছে। এবার যেটা বলা হয়েছে এখানে, এই তো বলাই হচ্ছে এখানে রেনাল থ্রেশহোল্ড। এবার কিডনির কাজ হলো আমাদের বডি যেগুলো ওয়েস্ট আছে সেগুলোকে বের করে দেওয়া, নেফ্রোটিক সিস্টেমের মাধ্যমে বের করে দেওয়া। কিন্তু একটা টাইম অবধি, আর যখন কিডনি দেখছে যে ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন সে তার রেনাল থ্রেশহোল্ডটাও বাড়িয়ে দিচ্ছে, যাতে গ্লুকোজ ফিল্টার করে ইউরিনের মাধ্যমে বের করে দেওয়া হয়। কিন্তু একটা টাইমে এতটাই গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে যে গ্লুকোজগুলো গ্লোমেরুলায়ে জমে যাচ্ছে, ফলে গ্লোমেরুলার যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো ক্ষতি হচ্ছে। তারপরে যে ওয়াটার রিঅ্যাবজর্ব হওয়ার কথা কিডনিতে, নেফ্রনে যাওয়ার পর সেখান থেকে টিউবিউলগুলোতে রিঅ্যাবজর্ব হওয়ার কথা, সেই রিঅ্যাবজর্পশনটা হচ্ছে না, কারণ ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে গেলে গ্লুকোজগুলোকে বের করতে পারবে না শরীর থেকে। আর বডি তো চাইবে যে আমার শরীর থেকে এতগুলো গ্লুকোজ বেড়ে যাচ্ছে, আমাকে গ্লুকোজগুলো বার করতে হবে, নাহলে আমার শরীরের ক্ষতি হবে। তাই জন্য সে যত পারবে নিজের বডি থেকে গ্লুকোজের মাত্রা বের করার জন্য জল সমেত সেটা বের করে দেবে, সেটাই হচ্ছে গ্লাইকোসুরিয়া। এবার কি বলছে, অসমোটিক ডায়োরেসিস, সেখানে হচ্ছে পলিইউরিয়া, পলিডিপসিয়া, এই হাইপোক্যালেমিয়া আর হাইপোন্যাট্রিমিয়া। এবার কি হচ্ছে যে গ্লুকোজের পরিমাণ তো বেড়েই যাচ্ছে, ওটা কমার নাম নেই। আর এদিকে কিডনিও চেষ্টা করছে যাতে তার শরীর থেকে সমস্ত গ্লুকোজ বের করে দেওয়া যায়, তাই জন্য পলিইউরিয়া হচ্ছে। পলিইউরিয়া কখন বলবো আমরা, যখন আমরা একটা নর্মাল অ্যাডাল্ট প্রতিদিন 1 লিটার করে ইউরিন পাস করে পার ডে, কিন্তু যখন একটা মানুষ 2 লিটারেরও বেশি ইউরিন পাস করবে এক দিনে, তখন সেটা বলা হচ্ছে পলিইউরিয়া। এবার অবভিয়াসলি পলিইউরিয়া হচ্ছে যখন শরীর থেকে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে, কারণ কিডনি টিউবিউলসে, যেটা নেফ্রনের যে টিউবিউলগুলো আছে সেখানে ওয়াটার রিঅ্যাবজর্ব হওয়ার কথা, কিন্তু রিঅ্যাবজর্ব হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে সমস্ত জল শরীর থেকে, ফলে ডিহাইড্রেশন হচ্ছে। ডিহাইড্রেশন হওয়ার ফলে পলিডিপসিয়া মানে কি, প্রচণ্ড তৃষ্ণা পাওয়া, এক্সেসিভ থার্স্ট, প্রচণ্ড তৃষ্ণা পাচ্ছে। হাইপোক্যালেমিয়া, হাইপোন্যাট্রিমিয়া মানে
শরীরে পটাশিয়ামের পরিমাণও কমে যাচ্ছে, আর শরীরে হচ্ছে হাইপোন্যাট্রিয়ামিয়া মানে সোডিয়ামের পরিমাণও কমে যাচ্ছে, কারণ ইউরিনের সাথে সাথে সোডিয়াম পটাশিয়ামও শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তাই জন্য এখানে বলা হয়েছে হাইপোক্যালেমিয়া হাইপোন্যাট্রিমিয়া। এবার নেক্সট আসি ইন্ট্রাসেলুলার হাইপোগ্লাইসেমিয়া। সেল মেটাবলিজম, বডিতে আমাদের যতগুলো সেল আছে প্রত্যেকটা সেলের প্রায় ম্যাক্সিমাম সেলের কাজ গ্লুকোজ ছাড়া হয় না। গ্লুকোজ খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সেল মেটাবলিজমে, কিন্তু যেহেতু সেলে পৌঁছাচ্ছে না ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে, তাই জন্য গ্লুকোজ ইউজ হচ্ছে না, তখন কি হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে। গ্লাইকোজেনোলাইসিস মানে আমি একটু আগেই বললাম যে গ্লাইকোজেনোলাইসিস মানে যে গ্লাইকোজেন হিসেবে যে গ্লুকোজ স্টোর করা থাকে সেটা ইনসুলিন ডিক্রিজ করে, কিন্তু ইনসুলিন তো এখানে ডিক্রিজ করতে পারছে না, কারণ ইনসুলিন কোনো কাজেই দিচ্ছে না। এবার ইনসুলিন ডিক্রিজ করে, যাই হোক গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করা হচ্ছে। গ্লুকোজে কনভার্ট করা হচ্ছে, কিন্তু যতই গ্লাইকোজেন থেকে গ্লুকোজকে কনভার্ট করুক, কিন্তু ইনসুলিন ছাড়া তো গ্লুকোজ যেতে পারবে না সেলে। লিভার ভাবছে যে আমার শরীরে আমার কাছে যে গ্লুকোজটা গ্লাইকোজেন হিসেবে স্টোর করা আছে, আমি সেটাকে সিনথেসাইজ করে দিই, তাহলে শরীরে যে সেল মেটাবলিজমের জন্য যে গ্লুকোজটা দরকার সেটা হবে। আর এই কাজটা করতে আরও সাহায্য করে আমি বলেছিলাম গ্লুকাগন, সোমাস্টোস্ট্যাটিন, তারপরে হচ্ছে থাইরক্সিন হরমোন, অ্যাড্রিনালিন, এইসব হরমোনগুলো গ্লাইকোজেনোলাইসিসে হেল্প করে। তো তারা যখন দেখছে যে বডিতে গ্লুকোজের প্রয়োজন সেল মেটাবলিজমের জন্য, তো তারা লিভারকে বলছে সিনথেসাইজ করতে, কিন্তু গ্লুকোজ সিনথেসিস হচ্ছেও, কিন্তু গ্লুকোজের পরিমাণই শুধু বেড়ে যাচ্ছে তার ফলে ব্লাডে, কিন্তু কোনো রকম হচ্ছে না, সেল মেটাবলিজমে কাজে লাগছে না। তখন কি হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস মানেও বললাম যখন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট থেকে নতুন গ্লুকোজ বানানো হচ্ছে, তখন সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এবার সবাই তোমরা ফার্স্ট ইয়ারে যে ডাইজেস্টিভ সিস্টেমের চ্যাপ্টারটা আছে, ওখানে তোমরা দেখবে কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন মেটাবলিজম আছে। এবার ওখানে যে এনার্জি সোর্সের ব্যাপারে দেওয়া আছে, ওটা পড়তে হবে। সবাই দেখো ভালো করে, এখানে আছে কার্বোহাইড্রেট মেটাবলিজম। দেখো এরিথ্রোসাইট অ্যান্ড নিউরনস ক্যান ইউজ অনলি গ্লুকোজ ফর ফুয়েল অ্যান্ড দেয়ারফোর অ্যান adequate blood glucose level is needed to provide a constant energy source to these cells. এবার বললাম আমি বডির মেন অর্গ্যানের সেলগুলো গ্লুকোজ ছাড়া কাজ করতে পারে না। মোস্ট আদার সেলস ক্যান অলসো ইউজ আদার সোর্সেস অফ ফুয়েল, কোনো সেল অন্য সোর্সও ইউজ করতে পারে। এখানে তোমরা দেখো গ্লুকোনিওজেনেসিসের ভালো মতো সংজ্ঞা দেওয়া আছে। এই দেখো গ্লুকোনিওজেনেসিস আর হচ্ছে formation of new glucose. The oxidation of carbohydrate and fat provides most of the energy required by the body. When glycogen stores are low and more glucose is needed, the body can make glucose from non-carbohydrate sources, for example amino acids, glycerol. This is called gluconeogenesis. তার মানে তোমরা বুঝতেই পারছো, আমি এখনই বললাম যে গ্লাইকোজেন স্টোর থেকে সমানে গ্লুকোজ সিনথেসিস করা হয়, কিন্তু আস্তে আস্তে গ্লাইকোজেন স্টোরটাও কমতে থাকে তখন, কারণ গ্লুকোজ তো কাজ হচ্ছে না ইনসুলিনের জন্য, ইনসুলিন রিসেপ্টর নেই বলে, তখন কি হয় গ্লুকোনিওজেনেসিস করা হয়, মানে হচ্ছে বডির যে অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড আছে সেগুলো থেকে এনার্জি প্রডিউস করা হয়। এবার দেখবে তোমরা যে প্রোটিন থেকে আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড থেকে কিভাবে এনার্জি সিনথেসাইজ করা হয়। দেখো অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড এনার্জি রিলিজ দেওয়া আছে। অ্যামাইনো অ্যাসিডস আর পোটেনশিয়াল ফুয়েল মলিকিউলস দ্যাট আর ইউজড বাই দ্য বডি অনলি হোয়েন আদার এনার্জি সোর্সেস আর লো। যাই হোক, সাম অ্যামাইনো অ্যাসিডস ক্যান বি কনভার্টেড ডিরেক্টলি টু গ্লুকোজ হুইচ এন্টার্স গ্লাইকোলাইসিস। আদার অ্যামাইনো অ্যাসিডস আর মেটাবোলাইজড টু ইন্টারমিডিয়েট কম্পাউন্ডস অফ দ্য সেন্ট্রাল মেটাবলিক পাথওয়েজ। যাই হোক, সাম অ্যামাইনো অ্যাসিডস এখানে লেখা আছে কনভার্টেড ডিরেক্টলি টু গ্লুকোজ, মানে যখন এরকম গ্লুকোনিওজেনেসিস যেটা বললাম আমি, যে প্রোটিনের থেকেও সোর্স থেকেও তখন হচ্ছে এনার্জি প্রডিউস করা হয়, তখন প্রোটিনের যে এন্ড প্রোডাক্ট অ্যামাইনো অ্যাসিডকে ডিরেক্টলি গ্লুকোজে কনভার্ট করা হয় এবং গ্লাইকোলাইসিস হয়। গ্লাইকোলাইসিস মানে বললাম গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করা থাকে, মানে অ্যামাইনো অ্যাসিডকে গ্লুকোজে কনভার্ট করা হয় এবং গ্লুকোজকে ওটাকে আবার গ্লাইকোজেন স্টোরেজে লিভারে পাঠানো হয়, নিয়ে ওখান থেকে আরও গ্লুকোজ সিনথেসিস হতে থাকে। ঠিক আছে,
এবার আসছে ফ্যাট মেটাবলিজম। এবার এটার একটা কথা যে কার্বোহাইড্রেট প্রোটিন দুটোই গ্লুকোজ হিসেবে ইউজ করার পর বা বডির অন্যান্য কাজ করার পর যখন এক্সেস থেকে যায় যে এখন আপাতত বডির দরকার নেই, তখন সেটাকে ফ্যাটে কনভার্ট করে অ্যাডিপোজ টিস্যুতে, মানে হচ্ছে স্কিনের পরের লেয়ারে ফ্যাটের যে জায়গা থাকে সেখানে ফ্যাট ডিপোজিটসে আন্ডার দ্য স্কিন ওখানে ডিপোজিট করে রাখা হয়। নিয়ে যখন পরে ফ্যাটের দরকার পড়ে, ফ্যাট থেকে এনার্জি দরকার পড়ে, তখন সে ফ্যাট ভেঙে এনার্জি কাজে লাগানো হয়। তো দেখো এখানে লেখা আছে ফ্যাটস দ্যাট হ্যাভ বিন ডাইজেস্টেড অ্যান্ড অ্যাবজর্বড অ্যাজ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। মানে হচ্ছে ফ্যাট যেটা আমরা ডাইজেস্ট করি প্লাস হচ্ছে ওই এক্সেস যেটা থাকে ফ্যাট যেটা বলা হলো কনভার্ট করা হয়, সেইটা যখন ডাইজেস্ট করা হয় এবং সেটা ফ্রি ফ্যাটি অ্যাসিডস আর হচ্ছে গ্লিসারলে পরিণত হয়। এবার ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দুটো মিলে হয় হচ্ছে ট্রাইগ্লিসারাইডে 3টে থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর সাথে থাকে গ্লিসারল। এবার ওইটাই ফ্যাটি অ্যাসিডটাই দেখো, এই ট্রাইগ্লিসারাইড কনসিস্ট অফ 3 ফ্যাটি অ্যাসিডস কেমিক্যালি কম্বাইন্ড উইথ এ গ্লিসারল মলিকিউল। ওয়েন রিকোয়ার্ড ট্রাইগ্লিসারাইডস আর কনভার্টেড ব্যাক টু ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড গ্লিসারল। তাহলে বুঝতে পারলে এখানে হচ্ছে ট্রাইগ্লিসারাইড হিসেবে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হচ্ছে লিভারে থাকে স্টোর হয়ে। এই কাজটাও কিন্তু ইনসুলিন করে। আমি বলেছিলাম একটু আগেই লাইপোজেনেসিসের কথা, যে বডিতে যে এক্সট্রা ফ্যাট থাকে সেটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যুতে আর হচ্ছে এই যে লিভারে, অ্যাডিপোজ টিস্যুতেও রাখা হয় প্লাস হচ্ছে এই যে লিভারে ট্রাইগ্লিসারাইড হিসেবে রাখা হয়। এটাও কিন্তু ইনসুলিনেরই কাজ। এবার হচ্ছে হোয়েন রিকোয়ার ট্রাইগ্লিসারাইডস আর কনভার্টেড ব্যাক টু ফ্যাটি অ্যাসিডস, যখন দরকার হয় তখন ওই ফ্যাটটাকে আবার ভাঙা হয়, নিয়ে ফ্যাটি অ্যাসিডস তৈরি হয়। এবার এখানে দেখো গ্লুকোনিওজেনেসিস থেকে ব্রেকডাউন অফ ফ্যাটস দেখাচ্ছে এবার ব্রেকডাউন অফ ফ্যাটস, তারপরে দেখাচ্ছে হাই লেভেল অফ কেটোনস আর ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস। এবার আমি বলবো যে ফ্যাট থেকে কিভাবে কেটোনের পরিমাণ বেড়ে যাচ্ছে। হচ্ছে হোয়েন বডি টিস্যুজ আর ডেপ্রাইভড অফ গ্লুকোজ অ্যাজ অকার্স ইন প্রোলং ফাস্টিং। যাই হোক, এটা তো আমরা বলছি যে বডিতে যখন গ্লুকোজের পরিমাণ কমে যায়, আমরা তো জানি এটা আমরা ডায়াবেটিস পড়ছি, এখানে অনেক কারণ দেওয়া আছে। তো ডায়াবেটিসে গ্লুকোজের পরিমাণ হচ্ছে গ্লুকোজ ঠিকমতো ইউজ হয় না বলে আরও অন্য এনার্জি সোর্স খোঁজে বডির সেলগুলো। দ্য বডি ইউজ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস মেনলি ফ্যাট স্টোরস। এবার হচ্ছে ফ্যাটি অ্যাসিডস মে বি কনভার্টেড টু অ্যাসিটাইল কোএনজাইমে। ফ্যাটি অ্যাসিড থেকে কি হয়, ফ্যাট যেটা আমরা ট্রাইগ্লিসারাইড হিসেবে স্টোর করা ছিল ওটা আবার ভাঙা হলো, তখন ওটা কি হলো, ফ্যাটি অ্যাসিড হলো আবার। এবার ফ্যাটি অ্যাসিড যখন আবার কনভার্ট করা হয় হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম এতে, আর হচ্ছে এবার এই যে কোএনজাইম এ হলো, এটা যখন এনার্জি প্রোডাকশনের পাথওয়েতে চলে যায় তখন ফর্ম হয় হচ্ছে কেটোন বডিজ ফর্ম হয় হুইচ আর প্রডিউসড ইন দ্য লিভার ফ্রম অ্যাসিটাইল কোএনজাইম এ। এবার অ্যাসিটাইল কোএনজাইম এ থেকেই হচ্ছে কেটোন বডি রিলিজ হয়। অ্যাসিটাইল কোএনজাইম থেকে কেটোন বডি রিলিজ হচ্ছে। এবার কেটোন বডি যখন রিলিজ হচ্ছে, কেটোন বডি থেকেও আমাদের অনেক এনার্জি সোর্স আছে। তো কেটোন বডি আমাদের ব্রেন, তারপরে হার্ট, আরও যেখানে যেখানে ইউজ হয় সব জায়গায় ইউজ হয়ে যায়। এবার যেহেতু বডিতে একটা কনস্ট্যান্ট এনার্জির দরকার, তো কনস্ট্যান্ট ওরকম ফ্যাট ব্রেকডাউন হয়ে যাচ্ছে থেকে ট্রাইগ্লিসারাইড থেকে ওরকম ফ্যাট ব্রেকডাউন হয়ে যাচ্ছে এবং কেটোনের পরিমাণও বেড়ে যাচ্ছে। কেটোন যতগুলো জায়গায় ইউজ হওয়ার ছিল, বিশেষ করে ব্রেন হচ্ছে গ্লুকোজের উপর বেশি করে নির্ভরশীল, তো ব্রেনে ওই জন্য কেটোন বডি পাঠানো হয়, তখন সেটা যা ইউজ করার ব্রেন ইউজ করে নেয়। এবার যখন কেটোন যেটা এক্সট্রা থেকে যায় তখন বডিতে, তখন সেটা ইউরিনের মাধ্যমে বের করে দেয় কিডনি। আর এইভাবে যখন কিন্তু যেরকম গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজের পরিমাণ বেড়েই যাচ্ছে ব্লাডে বলে কিডনি বের করতে থাকে, সেরকম এখানে ফ্যাট ব্রেকডাউনও হতে আছে আর সাথে সাথে হচ্ছে হাই লেভেল অফ কেটোন হচ্ছে। মানে হচ্ছে ফ্যাট ব্রেকডাউন মানে হচ্ছে এখান থেকে এনার্জি প্রডিউস করার চেষ্টা করছে, কিন্তু ওই যেহেতু এটা আনকন্ট্রোল ডায়াবেটিসের ক্ষেত্রে বেশি হয়, কারণ যতই ফ্যাট ব্রেকডাউন করে সেখান থেকে গ্লুকোজে কনভার্ট করে চেষ্টা করুক না কেন, ইনসুলিন রিসেপ্টর নেই বলে তো আমাদের গ্লুকোজটা বডিতে কাজে লাগছে না।
তো সেটা তো এরা বাকি মেকানিজমগুলো বুঝতে পারছে না, তারা নিজেদের কাজ করে যাচ্ছে বডিকে রক্ষা করা মানে সেভ করার জন্য, নিজেদের যতগুলো প্রোটেক্টিভ মেকানিজম আছে সেটা করে যাচ্ছে। তো ফ্যাট ব্রেকডাউন হচ্ছে, ফ্যাটি তো ফ্রি ফ্যাটি অ্যাসিড বিচরণ করছে, ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে কেটন বডি পাওয়া যাচ্ছে। এবার কেটন বডিটা হচ্ছে যখন বডিতে ইউজ হয়ে যাচ্ছে তখন কিডনি শরীর থেকে বের করে দেওয়ার জন্য কেটন বডি বের করে দিচ্ছে। এবার তখনই হয় হচ্ছে কেটন ইউরিয়া। কেটন ইউরিয়া মানে যখন ইউরিনে কেটনের পরিমাণ বেশি থাকে তখন সেটাকে বলা হয় কেটন ইউরিয়া। আর এটার কারণ হচ্ছে কনস্ট্যান্ট ওই হাই লেভেল অফ কেটনস ব্লাডের মধ্যে। সো কিডনি চাইছে যে তার শরীর থেকে কেটন বডি যেন বেরিয়ে যায়, কারণ যত শরীরে কেটন বডি বেশি থাকবে তত শরীরে ব্লাডের মধ্যে একটা অ্যাসিডিক রিয়াকশন তৈরি হবে, অ্যাসিডোসিস বেড়ে যাবে। এবার ওখান থেকেই দেখাচ্ছে এই যে ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস, যেহেতু কেটনের পরিমাণ কনস্ট্যান্টলি বেড়ে যাচ্ছে, ব্লাডে বেড়ে যাচ্ছে, তাই জন্য সেখান থেকে হচ্ছে ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস, কেটন বডি থাকার ফলে কেটো অ্যাসিডোসিস হচ্ছে। এবার কেটনের পরিমাণ যখন বেরিয়ে যাচ্ছে, কেটন ইউরিয়া তো হচ্ছে কারণ কিডনি চাইছে তাকে কেটনকে বডি থেকে বের করে দিতে। আবার হচ্ছে লাংসের মাধ্যমেও কেটন বডি কেটন বডি মানে হাইড্রোজেন আয়ন হিসেবে CO2 হয়ে ব্রেথের মাধ্যমে আমাদের ব্রিদিংয়ের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। মানে এরপর তোমরা পড়বে যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে দেখা যায় অ্যাসেটন ব্রেথটা এই জন্যই দেখা যায় কারণ লাংসের মাধ্যমে বডি চায় যে ব্রিদিংয়ের মাধ্যমে ওই হাইড্রোজেন যে আয়নটা যার জন্য এত অ্যাসিডিক একটা ফর্ম তৈরি হয়েছে শরীরে সেটা যেন CO2 হয়ে বেরিয়ে যায়, তাই জন্য একটা অ্যাসেটন ব্রেথ পাওয়া যায়। যাই হোক, এটা আশা করি বুঝে গেছো ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিস কেন বলছে, কেন হয় এই ঘটনাটা হলো। এবার হচ্ছে ডিক্রিজড প্রোটিন সিনথেসিস প্রোটিন থেকেও গ্লুকোজ কনভার্ট করার চেষ্টা করে যায় বডি, মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে। প্রোটিন থেকে কি হয়, অ্যামাইনো অ্যাসিড যখন শরীরে বেড়ে যায়, আমি ইনসুলিনের ফাংশনের সময় বললাম, তখন ওটাকে প্রোটিন হিসেবে স্টোর করে রাখে। এবার যখন প্রোটিনের দরকার হয় তখন আবার সেখান থেকে অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করে বডির কাজে লাগানো হয়। এবার বডিরও তো একটা স্টোরের লিমিট আছে, যত অ্যাডিপোস টিস্যু আছে, মাসল আছে, সব জায়গা থেকে প্রোটিনকে ডেকে এনে গ্লুকোজ সিনথেসিস করার কথা বলা হচ্ছে, কিন্তু গ্লুকোজ তো আর বডির কাজে লাগছে না কারণ ইনসুলিন রিসেপ্টরগুলো কাজ করছে না। এবার কি হচ্ছে, বডিতে প্রোটিনের পরিমাণও কমে যাচ্ছে, ফলে ক্যাহেক্সিয়া হচ্ছে, CAHEXIA। ক্যাহেক্সিয়া মানে হচ্ছে ওয়েট লস হচ্ছে, শরীরে এনার্জির পরিমাণ কমে যাচ্ছে। লেথার্জি, কারণ এনার্জি কমে যাচ্ছে। পলিফেজিয়া, এবার যখন বডির যত এনার্জি আছে সব যখন কাজে লেগে যাচ্ছে, মানে কোনো না কোনো কাজে লেগেই যাচ্ছে যাতে কনস্ট্যান্ট একটা এনার্জি তৈরি করা যায়, কিন্তু প্রত্যেকটা মেকানিজমই বিফল হয়ে যাচ্ছে কারণ শরীরে তার পরিমাণ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবার কিডনিও সেগুলো বের করে যাচ্ছে, ফলে জলের পরিমাণও কমে যাচ্ছে শরীরে, তারপরে প্রোটিনের পরিমাণও কমে যাচ্ছে, ফলে হচ্ছে ক্যাহেক্সিয়া, লেথার্জি আর হচ্ছে পলিফেজিয়া, বারবার খিদে পাচ্ছে। আর এই সময় দেখা যায় যে সেই খাবারগুলোই বেশি খেতে ইচ্ছা করে যখন মানে যেই খাবারগুলো ডায়াবেটিস রোগীদের জন্য খারাপ, মানে মিষ্টি জিনিস খেতে বেশি ইচ্ছা করে, ফলে পলিফেজিয়া হচ্ছে। ডিক্রিজ গ্লামাগ্লোবিলিন, শরীরের প্রোটিনের পরিমাণও বেড়ে যাচ্ছে, ওই জন্য গ্লামাগ্লোবিলিনও কমে যাচ্ছে। তো ফলে কি হচ্ছে, প্রন টু ইনফেকশন। এবার শরীরে যদি গামা গ্লোবিউলিনগুলোই কমে যায়, যেগুলো আমাদেরকে বিভিন্নভাবে ইমিউনোগ্লোবিলিন যতগুলো আছে AEM সবগুলো আস্তে আস্তে শরীর থেকে কমে যাচ্ছে কারণ প্রোটিনের পরিমাণও কমে যাচ্ছে। তা এবার যদি গামা গ্লোবিনগুলোই না থাকে তাহলে আমরা অ্যান্টিবডি কীভাবে প্রডিউস করবো? এবার অ্যান্টিবডি যদি প্রডিউস না হয় তাহলে ইনফেকশন হওয়ার চান্সও বেড়ে যাচ্ছে, ফলে এখানে বলা হয়েছে প্রোন টু ইনফেকশন। সো তাহলে আশা করি যে তোমরা প্যাথোফিজিওলজিটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধে থাকে বুঝতে, তাহলে কমেন্টে জানিও। এখানে এবার ভালো করে যদি তোমরা বারবার আমার কথাগুলো ভিডিওটা যদি করে দেখো, রিপিট করে দেখো, তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকটা জিনিসের সাথে অ্যাটাচড। আর হচ্ছে প্রত্যেকটা যে ম্যানিফেস্টেশনগুলো আছে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সেটারও পিছনে এই প্যাথোফিজিওলজিটাই হচ্ছে সবথেকে বড় কারণ।
এবার হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্সে দেখো সে আমি প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ ভাগ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। আর উপর থেকে নিচ অবধি করেছি, যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রথমে, তারপরে আইস, তারপরে রেসপিরেটরি, তারপরে জিআই। তো আমি সিস্টেম ওয়াইজ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর তোমরা প্রত্যেকটার কারণও বুঝতে পারো। আর যদি পরীক্ষায় এটার প্রত্যেকটা ম্যানিফেস্টেশনের কারণ অল্প করে শর্টে ব্যাকেটে লিখে দিতে পারো তাহলে তো খুবই ভালো। তাহলে এখানে দেখা যাচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কী দেখা যাচ্ছে, লেথার্জি, স্টাপোর, ফ্যাটিক, ডিজিনেস, কনফিউশন, কোমা। তো এই লেথার্জি, স্টাপোর, ফ্যাটিক এটা তোমাদেরকে বললামই, প্রোটিন কমে যাচ্ছে শরীর থেকে, শরীরে ডিহাইড্রেশন হচ্ছে কারণ কনস্ট্যান্টলি পলিইউরিয়া হয়ে যাচ্ছে, কেটোনিউরিয়া হচ্ছে, গ্লাইকোসুরিয়া হচ্ছে। তো তার জন্য শরীরে ডিহাইড্রেশন তৈরি হচ্ছে। আবার শরীরে যদি ডিহাইড্রেশন তৈরি হয় তাহলে বডির কোনো সেল যদি জলই না থাকে শরীরে তাহলে তো কোনো অর্গ্যানই ঠিকঠাক কাজ করবে না, বডিতে মানে হাইপোভলেমিয়া হয়ে যাচ্ছে শরীরে। তাই জন্য এই ইয়েগুলো ক্লিনিক্যাল ফিচার্সগুলো দেখা যাচ্ছে। কনফিউশন আর কোমা, এইভাবে যখন বডি লড়াই করে যাচ্ছে নিজের শরীরের সাথে, কনস্ট্যান্টলি সমস্ত মেকানিজম ঠিক করার চেষ্টা করছে, কিন্তু যদি আনট্রিটেড থেকে যায় ডায়াবেটিসটা, এটা কনস্ট্যান্টলি দীর্ঘ সময় ধরে হয়ে যায়, তাহলে পেশেন্টের কোমায় যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। কারণ বডি থেকে যদি সমস্ত জলই বেরিয়ে যায়, তাহলে তো পেশেন্ট কোমায় চলে যাবে, বডির কোনো অর্গান কাজ করবে না। অ্যাজিটেশন, আনএক্সপ্লেইনড ইরিটেবিলিটি, ওই বারবার খিদে পাবে যতই, আর এই সময় হচ্ছে যতই খাবে ততই মানে পেশেন্ট যতই খাক না কেন তার খিদে কিন্তু কমবে না, কারণ সে যতবার খাবে ততবার তার ওই প্রোটিন মেটাবলিজম মানে প্রোটিন সিনথেসিস হয়ে সেটা থেকে গ্লুকোজে কনভার্ট করে ওটাকে কাজে লাগানোর চেষ্টা করবে, কিন্তু ওটাতে তো গ্লুকোজের পরিমাণই শুধু বেড়ে যাবে, কারণ ইনসুলিন কাজ করছে না, তাই ইনসুলিন রিসেপ্টার কাজ করছে না, তাই ইনসুলিনও কাজ করতে পারছে না, তাই জন্য সেল মেটাবলিজম হচ্ছে না। নামনেস অ্যান্ড পেন ইন দ্য ফিট, পলিডিপসিয়া কেন হয় ওটা তো আমি বলেই দিলাম। এবার নামনেস অ্যান্ড পেন ইন দ্য ফিট, এবার কী হচ্ছে, দীর্ঘ টাইম ধরে যখন ডায়াবেটিসটা থাকছে শরীরের মধ্যে, ডায়াবেটিক যে মেকানিজমগুলো বললাম এতক্ষণ ওটা চলতেই আছে শরীরে, তখন কী হয়, এই যে গ্লুকোজের পরিমাণ যে শরীরে বেড়ে যাচ্ছে, আমাদের শরীরে রক্ত কী দিয়ে প্রভাবিত হয়, ব্লাড ভেসেলগুলো দিয়ে হয়, মানে হচ্ছে ক্যাপিলারি, আর্টারি, ভেন এগুলো দিয়ে প্রবাহিত হয়। যে ব্লাড ভেসেলগুলো আছে, ব্লাড ভেসেলের মধ্যে গ্লুকোজগুলো আস্তে আস্তে এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে ওটা জমাট বেঁধে যাচ্ছে। হ্যাঁ, মানে হচ্ছে সহজভাবে ভাবলে যে চিনি দলা পাকিয়ে গেলে যেরকম হয়, চিনি দলা পাকিয়ে শরীরের গোটা বডির ভেসেলে আটকে যাচ্ছে, তাহলে কী হবে, রক্ত ঠিকমতো প্রবাহিত হবে না। এবার নামনেস অ্যান্ড পেন ইন দ্য ফিট, এবার হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এটা বেশি দেখা যায়, যেমন মানে হচ্ছে পায়ের দিকে, যেখান থেকে ডায়াবেটিক ফুট হয়, ডায়াবেটিক ফুটের রোগটা দেখা যায়। তো নামনেস অ্যান্ড পেন ইন দ্য ফিট, যখন শরীরে ওই আমাদের ব্লাড ভেসেলগুলোতে ঠিকমতো ব্লাডই চলাচল করবে না, তাহলে হচ্ছে সেখানে এবার কি হয়, আমাদের শরীরে যে নার্ভ সেলগুলো আছে মানে নিউরনগুলো যেগুলো আছে ওগুলোকে সতেজ কে করে রাখে, ব্লাড করে রাখে, মানে নিজের ব্লাডের মধ্যে যে অক্সিজেন থাকে, নিউট্রিয়েন্টস থাকে, সেগুলো দেয় নার্ভ সেলগুলোতে। কিন্তু ব্লাড যদি ঠিকমতো প্রবাহিতই না হয় তাহলে তো অক্সিজেন, নিউট্রিয়েন্টস কোনোটাই নার্ভ সেলে পৌঁছাতে পারবে না, তাই জন্য নার্ভ সেলও ঠিকঠাক করে কাজ করা বন্ধ করে দেয়। আর আমি ওই কার্বোহাইড্রেট মেটাবলিজমে দেখালাম যে নিউরনের একটা গুরুত্বপূর্ণ মানে কাজের একটা গুরুত্বপূর্ণ হলো যে গ্লুকোজ দরকার। এবার গ্লুকোজও কোনো সেল কাজ করছে না গ্লুকোজে, তো তখন ব্লাড যেহেতু পৌঁছাতে পারছে না ভেসেলগুলোর মাধ্যমে, তাই জন্য নিউরনগুলোও আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। নিউরনের যে নিউট্রিয়েন্টস আর অক্সিজেন পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না, ফলে তাদেরও আস্তে আস্তে তারাও দুর্বল হয়ে পড়ছে। ফলে নিউরনগুলো যে আমরা যে মানে অ্যাফারেন্ট আর ইফারেন্ট নার্ভ যেটা আমাদের কাজ করে সিগন্যাল পাঠানো, সেই সিগন্যালটা পাঠাতে পারছে না, ব্রেনে পাঠাতে পারছে না যে হ্যাঁ এখানে আরও ব্লাড দরকার বা কিছু, এই সিগন্যালগুলো ব্রেনকে পাঠাতে পারছে না, ফলে সেখানে নাম্বনেস তৈরি হয়ে গেল। এবার হচ্ছে আইস, এবার যেটা আমি বললাম ব্লাড ভিশন, আমাদের ভিশন আমরা কোথা থেকে পাই, যেটা হচ্ছে আমাদের যে চোখে যে রেটিনা আছে, আয়ে যে রেটিনা আছে, রেটিনা হচ্ছে অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনকে সিগন্যাল পাঠায় যে আমরা যাতে চোখে দেখতে পাই।
যাতে যেই ইয়েটা ইমেজটা আমাদের চোখে রিফ্লেক্ট করে সেটা যেন আমরা দেখতে পাই। কিন্তু এই যে বললাম যে আর্টারি ভেনে গ্লুকোজ জমে যাচ্ছে, তো আর্টারি ভেনে যদি এরকম গ্লুকোজ জমে যায় তাহলে হচ্ছে সেম জিনিস যেরকম আমি বললাম যে নিউরনকে কোনো রকম অক্সিজেন সাপ্লাই দিতে পারছে না, ওরকম তাই হচ্ছে যে যে ব্লাড ভেসেলগুলো রেটিনাতে আছে সেগুলো হচ্ছে অপটিক নার্ভকে কোনো রকম ব্লাড সাপ্লাই দিতে পারছে না, ফলে আস্তে আস্তে ব্লাড ভিশন হচ্ছে। এবার হচ্ছে স্মেল অফ অ্যাসেটোন ইন ব্রেথ, একটু আগেই বললাম ওটা যে অ্যাসেটোন ইন ব্রেথ কেমন হয়। আর এই ব্রেথে হচ্ছে একটা ফ্রুটি স্মেল তৈরি হয় যখন পেশেন্ট যখন ব্রিদিং মানে ইন্সপিরেশন আর এক্সপিরেশন হয় তখন একটা মুখ দিয়ে একটা ফ্রুটি সুন্দর স্মেল তৈরি হয়, তো ওটাই হচ্ছে স্মেল অফ অ্যাসেটোন ইন ব্রেথ। যেহেতু লাংস কেটনকে কার্বোহাইড্রেটে কনভার্ট করে, হাইড্রোজেনকে কার্বোহাইড্রেটে কনভার্ট করে কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করে বডি থেকে বের করার চেষ্টা করে। কুসমাউল ব্রিডিং, যেহেতু তখন ভীষণভাবে লাংস কী করে যত পারে যে কেটনকে বাইরে যেহেতু বের করবে তখন লাংস বেশি বেশি করে কাজ করে। লাংস বেশি বেশি করে কাজ করলে হচ্ছে হাইপার ভেন্টিলেশন হবে। হাইপার ভেন্টিলেশন যেটা হয় সেটাকেই বলা হচ্ছে কুসমাউল ব্রিদিং। কুসমাউল ব্রিদিং মানে হচ্ছে সমানে হাইপার ভেন্টিলেশন, মানে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া। লাংস খুব হার্ডলি পাম্প করে করে হচ্ছে কন্ট্রাক্ট হচ্ছে, বেশি ভিগোরাসলি কন্ট্রাক্ট হচ্ছে লাংস, আর হচ্ছে শরীর থেকে ওই কার্বন ডাই অক্সাইড বের করছে। এবার হচ্ছে জিআই, নজিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেন। অবভিয়াসলি বডিতে এত কিছু যখন এই সব মেকানিজমগুলোই উল্টো পাল্টা তাহলে হচ্ছে সেটা তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমেও এফেক্ট ফেলছে। নজিয়া হচ্ছে, ভমিটিং হচ্ছে, অ্যাবডোমিনাল পেন হচ্ছে, খাবার ঠিকমতো ডাইজেস্ট হচ্ছে না, কারণ হচ্ছে যেটা বললাম যে শরীরের সমস্ত ভেসেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে ব্লাড সাপ্লাই সব জায়গায় হচ্ছে না। ব্লাড সাপ্লাই যদি না হয় তাহলে শরীরে যত প্রয়োজনীয় হরমোন আছে সেগুলোও সাপ্লাই হবে না, যে এনজাইমগুলো আছে সেগুলোও ঠিকঠাক সাপ্লাই হবে না, ফলে ডাইজেশনও হচ্ছে না, ফলে নজিয়া ভমিটিং হচ্ছে। পলিইউরিয়া, গ্লাইকোসুরিয়া এটাও কী হয় আমি বলে দিয়েছি কেন হয়। রিপ্রোডাক্টিভ অর্গ্যান, তো এগুলোর কারণও হচ্ছে তাই ওই সেম, যেহেতু আর্টারি ভেনে ব্লাড ভেসেলে ঠিকমতো ইয়েগুলো যাচ্ছে না, ব্লাড যাচ্ছে না, ব্লাড না গেলে নিউট্রিয়েন্টসও যাবে না, হরমোনও যাবে না, এনজাইমও যাবে না, ফলে এই তো অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন ইন ওমেন আর ইরেকটাইল ডিসফাংশন ইন মেন। তো হরমোন যদি এই ফাংশনগুলোতে তো হরমোন খুব কাজ করে যাবে, যদি ব্লাডই না যায় আর হরমোনও তাহলে যাচ্ছে না, ফলে এই কাজগুলোও ব্যাহত হচ্ছে, এই অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন ইন ওমেন আর হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন ইন মেন। এবার হচ্ছে ইন্টিগুমেন্টারি, মানে হচ্ছে স্কিনে কী কী এফেক্ট হচ্ছে। ইচিং অ্যারাউন্ড জেনিটাল স্পেশালি ইন হ্যান্ডস অ্যান্ড ফিট, টিংলিং সেনসেশন স্কিন হলো। আর হচ্ছে মিসসেলেনিয়াস, ওয়েট লস কেন হয় বলেছি, ওই যে ক্যাহেক্সিয়া মানে হচ্ছে ওয়েট লস, যেহেতু প্রোটিন সিনথেসিস হয়ে যাচ্ছে, বডির যে অ্যাডিপোজ টিস্যু আছে সেখান থেকে ফ্যাটগুলো লস হয়ে যাচ্ছে, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে, আর হচ্ছে ওয়েট লস এটা একটা কারণ, ফ্যাটের একটা কারণ, আর প্রোটিন যতগুলো বডির যে প্রোটিন স্টোরেজ আছে সব প্রোটিন সব ইউজ হয়ে যাচ্ছে, প্রোটিন সিনথেসিস হয়ে যাচ্ছে, তার জন্য ওয়েট লস হচ্ছে, তার জন্য সাসেপ্টিবিলিটি ইনফেকশন হচ্ছে। এবার যদি ইমিউন পাওয়ারই কমে যায় ইনফেকশন হতে থাকবে, আর হচ্ছে যদি কোনো জায়গায় কেটে যায় বা কিছু হয় তাহলে হচ্ছে উন্ড হিলিংও ঠিকঠাক হবে না, কারণ সেই জায়গায় তো তোমার ব্লাডই ঠিক করে পৌঁছাচ্ছে না, তাহলে উন্ড হিলিং কী করে হবে, আর বডির ইমিউন সিস্টেমও একদম উইক হয়ে গেছে। এবার ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনে চলে যাব। তো ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনে তো আমি আগেই বলেছি, যেটা এফবিএস মানে ফাস্টিং ব্লাড সুগার, আরবিএস মানে র্যান্ডম ব্লাড সুগার, পিপিবিএস মানে পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার, এগুলো আগের ভিডিওতে তোমরা দেখে নেবে, ওখানে নর্মাল রেঞ্জগুলো বলা হয়েছে, এগুলো টেস্ট করা হয়। ফাস্টিং ব্লাড গ্লুকোজ মানে তো বলেইছিলাম যে 8 ঘন্টা রাতে খাওয়ার পর 8 ঘন্টা ফাস্ট মানে 8 ঘন্টা খালি পেটে থাকার পর যে টেস্টটা করা হয় ব্লাড নিয়ে, তো সেটা হচ্ছে এফবিএস। আরবিএস হচ্ছে র্যান্ডম যে কোনো টাইমে যখন টেস্ট করা হয় তাই র্যান্ডম ব্লাড সুগার, আর পিপিবিএস হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পরে পোস্টপ্রান্ডিয়াল। হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, তো এটা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট আগে করা হতো, কিন্তু এখন মনে করা হয় যে এফবিএস মানে ফাস্টিং ব্লাড সুগারের টেস্টটা এটার থেকে অনেক বেশি এফেক্টিভ, তাই জন্য ফাস্টিং ব্লাড সুগার টেস্টটাই বেশি করা হয়, এটা অতটা করা হয় না। এবার হচ্ছে গ্লাইকেটেড হিমোগ্লোবিন A1C টেস্ট, এটা নর্মাল রেঞ্জ হচ্ছে 4 to 6%, আর এটা করা হয় হচ্ছে যে দীর্ঘদিন ধরে যারা ডায়াবেটিস মানে
যারা জানে যে তাদের ডায়াবেটিস আছে তারা এই টেস্টটা করে যে গত 3 মাসে তার শরীরে গ্লুকোজের লেভেলটা কত ছিল, বেশি ছিল না কম ছিল। তো সেটা জানার জন্যই এই টেস্টটা করা হয়। তো এটা নর্মাল রেঞ্জ হচ্ছে 4 to 6%। এবার হচ্ছে ইউরিন আর সিরাম কেটোন টেস্ট। কেটোন টেস্ট তোমরা জানোই কেন করা হয়, ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিস হওয়ার যেহেতু চান্স থাকে, ম্যাক্সিমাম চান্স থাকে ডায়াবেটিসে, তাই জন্য এই টেস্টটাও করে নেওয়া হয় যে ইউরিনে বা ব্লাড সিরামে কেটোনের পরিমাণ কতটা আছে। এবার আদার কী করা হয়, এবার যতগুলো আমি প্যাথোফিজিওলজি বললাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে পুরো সিস্টেমটা, আমাদের শরীরে যতগুলো সিস্টেম আছে সব সিস্টেমেই এটা এফেক্ট ফেলে, কারণ তখন সারা শরীর গ্লুকোজকে চাইছে, কিন্তু গ্লুকোজ তার কাজটা করতে পারছে না ইনসুলিনের কারণে। ইনসুলিন সিক্রেটও হচ্ছে না আর এদিকে ইনসুলিন রিসেপ্টারও কাজ করছে না। তো তার জন্য পুরো সিস্টেম এফেক্টেড হয়, তাই জন্য এটাকে মাল্টি সিস্টেম ডিসঅর্ডারও বলা হয়। এবার হচ্ছে পুরো সিস্টেমে যেহেতু এফেক্ট পড়ে, তাহলে আমাকে প্রত্যেকটা সিস্টেম কেমন আছে সেটাও জানতে হবে। এবার তার জন্য অনেক রকম টেস্ট করা হয়, যেমন হচ্ছে কিডনি ফাংশন কেমন আছে সেটা জানার জন্য ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, মানে হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন মানে হচ্ছে ফিল্ট্রেশন এক দিনে বা একটা ঘন্টায় কতটা হচ্ছে সেটা জানা হয়। এবার হচ্ছে সিএমপি কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল, মানে বডির যে মেটাবলিক যে অ্যাক্টিভিটিগুলো কিডনি করে, মানে প্রোটিন মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজম, ফ্যাট মেটাবলিজম হয়ে যে ওয়েস্টগুলো যে আমাদের শরীর থেকে বেরোয় সেই অবস্থাটা কেমন হচ্ছে জানার জন্য সিএমপি টেস্ট করা হয়, কম্প্রিহেন্সিভ মেটাবলিক প্যানেল। বান হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। এবার যেহেতু তখন বডি ওই গ্লুকোজ কেটোন আর ওয়াটার মানে এগুলোর সাথে ওই জলকে বের করতে বেশি ব্যস্ত থাকে, ফলে হচ্ছে ইউরিয়া নাইট্রোজেন এগুলোর পরিমাণ শরীরে বেড়ে যায়। তো তখন এটা জানার জন্য যে ব্লাডে ইউরিয়া নাইট্রোজেন এই এন্ড প্রোডাক্ট, প্রোটিনের এই এন্ড প্রোডাক্টগুলোর পরিমাণ কতটা আছে এটা জানার জন্য ব্লাড ইউরিয়া নাইট্রোজেন টেস্ট করা হয়। ক্রিয়েটিনিনও তাই, শরীরে তখন ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়, ব্লাডে বেড়ে যায়, ইউরিয়া নাইট্রোজেন ক্রিয়েটিনিন এগুলোর পরিমাণ শরীরে বেড়ে যায়। এবার হচ্ছে সিস্ট্যাটিন সি হচ্ছে একটা প্রোটিন যেটা টেস্ট করার মাধ্যমে যদি এটা লেভেল হাই থাকে তাহলে বুঝতে হবে যে কিডনি ঠিকঠাক ফাংশন করছে না, আর যদি নর্মাল থাকে তাহলে হ্যাঁ বুঝতে হবে যে হ্যাঁ কিডনি ঠিকঠাক ফাংশন করছে। এটা ইন্ডিকেট করে যে কিডনি ঠিকঠাক ফাংশন করছে কি করছে না। এবার হচ্ছে টু মনিটর কোলেস্টেরল না আদার লিপিডস। টু মনিটর কোলেস্টেরল টেস্ট করা হয়, এলডিএল এইচডিএল। এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন বা ব্যাড কোলেস্টেরল, আর হাই ডেন্সিটি লিপোপ্রোটিন মানে হচ্ছে গুড কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, লিপিড প্রোফাইল। তো এইগুলো টেস্ট করা হয় কারণ অবশ্যই যে লিপিড মেটাবলিজমের কথা বললাম, লিপিড বা ফ্যাট মেটাবলিজম সেটা ব্যাহত হয় ওই ফ্যাটি অ্যাসিড থেকে ওই কেটন বডি হচ্ছে ওই অ্যাসিটাইল কোএনজাইম থেকে, তো সেখানে হচ্ছে তারপরে হচ্ছে ট্রাইগ্লিসারাইড যেটা স্টোর হয়ে থাকে লিভারে সেটাও ভেঙে যাচ্ছে বারবার করে। তো তাই জন্যই এই টেস্টগুলো করা হয় যে এগুলো ঠিক আছে কিনা, কারণ অবভিয়াসলি সবাই মানে বুঝতে পেরেছে আশা করি যে লিপিড মেটাবলিজম ঠিকঠাক হয় না বলে এগুলো প্রত্যেকটারই শরীরে পরিমাণ কমে যায়, মানে শরীরের দিকে বডি মানে যত খাচ্ছে পেশেন্ট তো সেগুলো থেকে যেগুলো ফ্যাট আছে কনস্ট্যান্টলি ওগুলো ভেঙে যাচ্ছে এবং সেগুলো কাজেও লেগে যাচ্ছে, কিন্তু তারপরেও গ্লুকোজের পরিমাণ কমছে না ব্লাডে। তারপরে হচ্ছে টু মনিটর ইনসুলিন প্রোডাকশন কীরকম আছে, এটা হচ্ছে ইনসুলিন প্রোডাকশন ঠিকঠাক আছে কিনা, এটা হচ্ছে ইনসুলিনের জন্য যে ওষুধগুলো ডক্টর দেয়, যে মেডিসিন ডক্টর প্রোভাইড করে তারপরে, এটা মানে আগে খুব একটা করা হয় না, পরেই করা হয় যে ইনসুলিনের পরিমাণ ঠিক আছে কিনা জানার জন্য। সি পেপটাইড আমরা আগেই বলেছি যে ইনসুলিন হচ্ছে একটা পেপটাইড হরমোন, তো মোস্ট অফ দ্য টাইম এটা পরের দিকেই করা হয় এই টেস্টটা ইনসুলিন প্রোডাকশন মনিটর করার জন্য, ইনসুলিন আর সি পেপটাইড। এবার হচ্ছে কমপ্লিকেশন হাইপোগ্লাইসেমিয়া এটা দেখা যায় যখন ডায়াবেটিসটা মানে কন্ট্রোল করার জন্য পেশেন্ট ইনসুলিন নেয়, ইনজেকশন নেয় ইনসুলিন, বা অনেকে ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগও নেয়। তো সেইটা যখন নেয় কি হয়, আমরা যখন
নর্মাল মেকানিজম কি, যখন আমরা খাবার খাই আর আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন ইনসুলিন সিক্রেট হয় এবং ইনসুলিন রিসেপ্টরের মাধ্যমে গ্লুকোজটা ব্লাড থেকে সেলের মধ্যে চলে যায়। এবার যদি কিন্তু এটাও তো ঠিক যে আমাদের শরীরে গ্লুকোজের মাত্রাটা মানে দরকার আমাদের শরীরের সমস্ত মেটাবলিজমগুলো ঠিকঠাক রাখার জন্য। এবার যদি এরকম হয় যে আমরা খেলাম আর আমরা ইনসুলিনের ওষুধটা নিলাম কিন্তু আমরা খাবার খেলাম না, খাওয়ার পরপরই ইনসুলিন নেওয়ার পরপরই খাবারটা খেয়ে নিতে হয়। কিন্তু যদি এরকম হয় যে আমরা ইনসুলিন নিলাম কিন্তু খাবার খেলাম না, তখন কী হবে, আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যাবে। এবার গ্লুকোজের পরিমাণ যদি কমে যায় আর সেটা যদি আনট্রিটেড থাকে, মানে সেটাকে যদি ট্রিট না করা হয়, তাহলে হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আর হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া যদি ম্যাক্সিমাম সময় ধরে থাকে তাহলে আমাদের ব্রেন, কিডনি, হার্ট, এই মেন যে অর্গ্যানগুলো আছে সেগুলো কোনোটাই কাজ করবে না। সেগুলো যদি কাজ না করে তখন কি হয়, পেশেন্ট কোমায় চলে যায়, হাইপোগ্লাইসেমিক কোমা হয়। এটাকে হাইপোগ্লাইসেমিক কোমা বলে। তখন শরীরে হচ্ছে কোনো কিছু কাজ করে না, প্রত্যেকটা অর্গ্যান ডিসফাংশনাল হয়ে যায়, তাই জন্য তখন হাইপোগ্লাইসেমিক কোমা হয়। এবার হচ্ছে আসছে ম্যাক্রোভাস্কুলার ডিজিজ। এগুলো প্রত্যেকটা তোমরা জাস্ট নামগুলো পড়ে নাও, কারণগুলো আমি সবই বলেছি। অ্যাথেরোস্ক্লেরোসিস, স্ট্রোক আর করোনারি আর্টারি ডিজিজ কেন হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস হয় কারণ হচ্ছে ব্লাড ভেসেলগুলোতে চিনি মানে গ্লুকোজ জমে যায়, ফলে হচ্ছে ওখানে প্লেক তৈরি হয়, ক্যালসিফিকেশন হয়, প্লেক তৈরি হয়, ব্লাডগুলো ঠিকঠাক যায় না। স্ট্রোক কেন হয়, ব্রেনে যে আমাদের আর্টারি ভেন আছে যেগুলো ব্রেনকে ব্লাড সাপ্লাই করে, সেগুলো ওরকম কনস্ট্রিক্ট হয়ে যায় ওই ইয়ের কারণে, গ্লুকোজ জমে যাওয়ার কারণে কনস্ট্রিক্ট হয়ে যায়, ব্লাড ঠিক মতো যায় না। এবার যদি ব্লাড না যায় তাহলে অক্সিজেনও যাবে না, নিউট্রিয়েন্টসও যাবে না, ফলে সেখানে স্ট্রোক হয় ব্লাড না যাওয়ার ফলে। আর করোনারি আর্টারি ডিজিজও তাই, যখন হার্টের ব্লাড ভেসেলগুলোতে কোনো রক্তের সাপ্লাই হয় না, ব্লাড ভেসেল দিয়ে রক্ত যেতে পারে না, তখন হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ দেখা যায়। মাইক্রোভাস্কুলার ডিজিজ হচ্ছে নিউরোপ্যাথি মানে বলেছিলাম যে ওই পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যেটা হয়, পেরিফেরাল না গোটা শরীরেই হয়, তো পেরিফেরাল নার্ভাস সিস্টেমে বেশি হয়, কারণ ওখান থেকে ভেনাস রিটার্নটা দরকার, যেটা ভেনাস রিটার্নটা ঠিকঠাক মতো হয় না। নিউরোপ্যাথি কারণ হচ্ছে নিউরনগুলো ঠিকঠাক কাজ করে না, কারণ ব্লাড সাপ্লাই হতে পারে না, ব্লাড ভেসেল দিয়ে ব্লাড যায় না, তাই নিউরন ঠিকঠাক কাজ করে না, নিউরোপ্যাথি হয়, নামনেস হয়, পেন হয়। নেফ্রোপ্যাথি হচ্ছে কিডনির যে টিউবিউলসগুলো, সেখানে যে ব্লাড আর্টারি ভেন আছে সেগুলোও কনস্ট্রিক্ট হয়ে যায়, কিডনি ঠিকমতো কাজ করতে পারে না। কিডনির যে ইউরিয়া, নাইট্রোজেন, এগুলো যে ওয়েস্ট প্রোডাক্টগুলো যে করতে হবে, শরীর থেকে বের করে দিতে হবে, সেই কাজগুলো তারা চাইলেও করতে পারে না, কারণ তাদের কিডনি কমজোর হয়ে যায়, যে কারণ ওখানে ব্লাড সাপ্লাই ঠিকঠাক হচ্ছে না। ব্লাড যদি সাপ্লাই না হয় তাহলে কিডনি নিজের জায়গায় শক্তি পাবে কী করে, আর কী করে এই কাজগুলো করবে। রেটিনোপ্যাথিও তাই বললাম, রেনাল আর্টারিতে কোনো ব্লাড সাপ্লাই হয় না, ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্ট হয়ে যায় বলে। ফুড ড্যামেজও ওই কারণেই হয়, ব্লাড সাপ্লাই হয় না, নিউরন কাজ করে না, ফলে কোনো সিগন্যাল ব্রেনকে পাঠাতে পারে না। স্কিন অ্যাট মাউথ ইনফেকশন, ইমিউনিটি পাওয়ার কমে যায়, ফলে স্কিন মাউথ ইনফেকশন, আরও ভ্যারিয়াস ইনফেকশন হওয়ার চান্স থাকে। ব্রেন প্রবলেমস তো অবভিয়াসলি যদি এই নিউরন ঠিকঠাক কাজ না করে, ব্রেনকে কোনো রকম সিগন্যাল না পাঠায়, ব্রেন যদি ব্রেনের যে নার্ভ সেলগুলো আছে, নিউরন আছে, প্লাস ব্লাড ভেসেলগুলো আছে, সেগুলো যদি ঠিকঠাক কাজ না করে তাহলে অবভিয়াসলি ব্রেন প্রবলেম হয়। অ্যালজাইমার ডিজিজ হওয়ার চান্স থাকে, মানে যেখানে পেশেন্ট ভুলে যায়, কোনো কিছু চিনতে পারে না, সব কিছু ভুলে যায়, যেটা উইথ এজিং হওয়ার চান্স থাকে। কিন্তু যদি এই হাইপারগ্লাইসেমিয়া দীর্ঘদিন ধরে থাকে তাহলে হচ্ছে এই ব্রেনের ব্লাড সাপ্লাই হয় না, তারপর হচ্ছে নার্ভ সেলে ঠিকঠাক কাজ করে না, ফলে ব্রেন প্রবলেমও দেখা যায়। তো আজকের ভিডিও এত দূরই। আজকে অনেক কিছু বললাম প্যাথোফিজিওলজিতে, তো তোমরা ওটা ভালো করে বুঝো, তাহলে এই এই যে সিমটমগুলো, কমপ্লিকেশান, ক্লিনিক্যাল ফিচার কেন হচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পারবে খুব সহজেই। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমি ম্যানেজমেন্ট সম্পর্কে বলবো। থ্যাংক ইউ সবাইকে।